হাই এভরিওয়ান, বৃষ্টি কথা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আজকে আছি চেরাপুঞ্জি। কালকে এসেছি শিলং থেকে, কালকে শিলং থেকে ডিরেক্ট ডাউকি করে চলে এসেছিলাম চেরাপুঞ্জি। আর সকাল এখন বাজে 9:15 মতো হয়েছে। ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ার আগে আমাদের যে ড্রাইভার ছিল সে বলল যে আমাদের হোটেল থেকে জাস্ট 500 মিটার ডিস্টেন্সে এরকম একটা 100 ফলস রয়েছে, তো সেটাকেই দেখতে এসেছি। তো দেখতে পেয়েছি, দেখার পরে দেখো মানে জাস্ট নিমিষের মধ্যে একদম এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল। পুরো দেখো, পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আমরা এসে খানিকটা দেখতে পেলাম, তারপরে পুরো একদম ভর্তি হয়ে গেল মেঘ। তো এই এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লাগলো। হ্যাঁ, মেঘ উপরে উঠে আসছে নিচ থেকে। চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার একটি শহর। চেরাপুঞ্জিকে বাংলায় বলা হয় কমলা দ্বীপ, এর নামের অর্থ অনুসরণ করেই। কমলা ছাড়া এখানে আর আছে প্রচুর পান সুপারির গাছ। স্থানীয়ভাবে এই স্থানটিকে সোহরাও বলা হয়ে থাকে। চেরাপুঞ্জিতে এসে আমরা কোন হোটেলটাতে আছি সেটা জানতে গেলে আমার চ্যানেলের আগের ভিডিওটা দেখে নিতে হবে। হোটেল থেকে অনলি 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেরও ছিল এই 100 ওয়াটারফলসটা। এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে জলপ্রপাত ও সবুজ প্রকৃতির জন্য পরিচিত। এখানে ক্যাম্পিং করারও ব্যবস্থা রয়েছে। এখন 10টা বাজে আর আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে চেরাপুঞ্জি সাইট সিইং করবো, তারপর আবার শিলংয়ে ব্যাক করবো। তো চলো ভিডিওটা করে পুরোটা দেখতে থাকো। কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে ডিটেলসে জানাচ্ছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পেরেছো আমাদের এবারের শিলং মেঘালয় ট্যুরের প্ল্যানিংটা কিভাবে ছিল। আজকে আমরা চেরাপুঞ্জি থেকে শিলংয়ের দিকে যাব বিভিন্ন সাইট সিন করতে করতে। তার ফার্স্টেই আমরা যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা ওয়েদার, হালকা করে বৃষ্টিও হচ্ছিল। রাস্তাঘাট একদম ফাঁকা, তাই সহজেই পৌঁছে গেলাম 7 সিস্টার ওয়াটারফলের কাছে, যার অন্য নামটি হলো নওসিংথিয়াং জলপ্রপাত। 7 সিস্টার বলতে বোঝায় আমাদের ভারতের 7টি রাজ্য: অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই নওসিংথিয়াং ওয়াটারফলস বা 7 সিস্টার ওয়াটারফলস যা 7টি ধারায় প্রভাবিত হয়। তবে এই 7 সিস্টার ওয়াটারফলস বর্ষায় না আসলে আপনাকে কিন্তু দেখা দেবে না। আমরা যেহেতু বর্ষার একদম শুরুতে গিয়েছিলাম, তখনও সেভাবে বর্ষা শুরু হয়নি, তাই আমরা খুব ক্ষীণ ওয়াটারফলস দেখতে পেয়েছি। কল্পনা করতে পারছি এখান থেকে 7টা ধারায় যদি জলের ধারা নামে তাহলে কত সুন্দর দেখতে লাগবে। ওয়াটারফলসের ঠিক অপোজিটেই ছিল সুন্দর মার্কেট। এখানে প্রচুর ভ্যারাইটি ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এখান থেকে না কিনে আমি খুব ভুল করেছি, সেটা আমি পরে তোমাদেরকে বলছি একদম ভিডিওর এন্ডে কেন আমি বললাম যে ভুল করেছি। কারণ এখানে জিনিসগুলো খুব সুন্দর ছিল আর দামও কিন্তু ঠিকঠাক ছিল, না কিনে ভুলই করেছি। এবার এখান থেকে বেরিয়ে যাব খুব ইন্টারেস্টিং একটা জায়গায়। এই রকম জায়গা আমি এর আগে কখনো যাইনি। আজ নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স আমার হবে। নেক্সট ডেস্টিনেশন গুহা। হ্যাঁ, এবার আমরা গুহার ভেতরে ঢুকবো। নাম মাউসমাই কেভ। এটি চেরাপুঞ্জি থেকে স্বল্প দূরে অবস্থিত। গুহার ভিতরে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আপনাকে হামাগুড়ি দিয়ে যেতে হবে। পেরোতে হবে অল্প বিস্তর দুর্গম পথ, যা গুহা অন্বেষণের অভিজ্ঞতাকে আরো শতগুণ বাড়িয়ে দেবে। এটা ছিল কাউন্টার, এখান থেকে টিকিটটা কেটে ভিতরে ঢুকতে হবে। আর টিকিট কাউন্টারের সামনেই ছিল এরকম একটা গাইড ম্যাপ, যে ম্যাপটা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে কিভাবে গুহার ক্রস করে আপনাকে আবার বাইরে বেরোতে হবে। পার পার্সন টিকিট মূল্য 30 টাকা এবং 10 বছরের কম বাচ্চাদের টিকিট মূল্য 10 টাকা করে। আর এখানে যদি কোনো শুটিং করতে হয় তাহলে 1000 টাকা কিন্তু পড়বে। এখানে আরো একটা কথা বলে রাখি, এখানে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা ছিল না। কিছুটা রাস্তা এরকম পাকা করা ছিল, রেলিং দিয়ে সিঁড়ি করা ছিল, এরকম খানিকটা রাস্তা। উপরে উঠে দেখলাম একটা এরকম বসার জায়গা করা আছে এবং তার নিচ দিয়ে চলে গেছে কেফটা। কেফের এন্ট্রান্স এখান থেকেই শুরু। এখানে আরো একটা কথা বলে রাখি, যদি আপনাদের সাফোকেশনের কোনো প্রবলেম থাকে, ইভেন ক্লস্ট্রোফোবিয়া থাকে, তাহলে আপনাদের না ঢোকাই ভালো। ইভেন এখান থেকেই অনেকে আবার ফেরত চলে যাচ্ছিল। খানিকটা দূর গিয়েই তাদের মনে হচ্ছিল যে ঢোকাটা পসিবল হবে না। কারণটা তোমাদেরকে আমি পরে বলছি এবং পরে দেখাচ্ছি ভিডিওতে। যাক, শুরু করা যাক আমাদের এবারের জার্নিটা, মানে কেভ জার্নিটা। ফার্স্ট টাইম আমি কোনো কেভে ঢুকছি, তো আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছিল ফার্স্টে। তবে কেভের ভিতরে লাইটের ব্যবস্থা ছিল সুন্দর।
যাতে দেখতে প্রবলেম না হয়, কারণ এর ভিতরে যদি লাইট না থাকে তাহলে কোনো মানুষের ভিতরে ঢোকা পসিবল নয়। আর এক হাতে টর্চ নিয়ে ঢোকাটাও সবসময় পসিবল হচ্ছে না, কারণ এক হাত ধরে আপনাকে সাপোর্ট দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। যেহেতু আমার হাতে একটা ক্যামেরা রয়েছে আর এক হাতে ফোন রয়েছে, আমার কিন্তু খুব প্রবলেম হচ্ছিল ঢুকতে ঢুকতে। মাঝে মাঝে আমি ক্যামেরাটা অন্য একজনকে ধরতে দিয়ে সেই সব দুর্গম জায়গাটুকু পার করছিলাম। যেমন এই জায়গাটা ছিল বেশ কঠিন যাওয়াটা, এই যে বসে ধরে এইভাবে যেতে হচ্ছিল। পুরো কেভটা পাড়ি দেওয়ার পথে আমরা দুটো জায়গা পেয়েছি যেখানে সূর্যের আলো অল্প বিস্তর ঢুকছে, বাকি জায়গাটুকু পুরোটাই অন্ধকার। হ্যাঁ, তবে কৃত্রিম আলোর ব্যবস্থা এখানে রয়েছে। এই জায়গার স্পেসটা খুব কম ছিল, মানে একদম ছোট্ট জায়গা যেখানে আপনাকে হামাগুড়ি দিয়ে গুটিসুটি মেরে ক্রস করতে হবে। সেক্ষেত্রে যারা একটু বেশি হেলদি সেক্ষেত্রে তাদের প্রবলেম হবে এই জায়গাটাতে। আর এই রকম রিক্সি জায়গা একটা নাই, বেশ অনেকগুলো সম্মুখীন হতে হবে আপনাকে এখানে আসলে। যেমন সামনে একটা জায়গা রয়েছে, আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। এই জায়গাটুকু দিয়ে আপনাকে পাস হতে হবে। সামনে এরা ডিসাইড করছে যে এরা যাবে না ফিরে যাবে, তারপরে আলটিমেট এরা গেছিল আর আমার সামনেই গিয়েছিল। দেখুন জায়গাটা, মানে এতটাই স্পেসটা কম যে আপনাকে একদম গোলে সরু হয়ে ক্রস করতে হবে। বাপরে, এই জায়গাটা চাপে। জয় মা তারা, গানটা আবার কর, শুরু কর গান। বাপরে, हो गया। এই ভিতরে আরো আছে, দাঁড়া ভাই। বাপরে, আসো আসো, এই তো তোমার তো মাথা নিচু করতেই হবে না। দাঁড়া দাঁড়া বাবা, আসো। सर यहाँ से जाएंगे कैसे? कॉल नहीं लग रहा है। छोड़ दो तो वो वहाँ से डायरेक्ट भी आ सकती है, उधर से भी आ सकती है। জলে পা দিও না, হ্যাঁ? চলো, চলে এসছি, প্রায় চলে এসছি। ভালো লাগছে চলো, তুমি গানটা গাও শ্রীকৃষ্ণ, জোরে জোরে। হ্যাঁ, জোরে জোরে, লাউডলি। হ্যাঁ, ভগবানের নাম করতে করতে আমরা চলেই আসলাম ওই দুর্গম পথটা পেরিয়ে। গুহার ভেতরে টিপ টিপ করে জল পড়ার শব্দ, পোকামাকড়ের ঝিঝির ডাক, সব মিলিয়েই একটা রহস্যজনক ব্যাপার তৈরি হয়েছে। গুহাটি তার জীবাশ্মের জন্য বিখ্যাত। যদি একটু আপনি সময় নিয়ে ভিতরের দেওয়ালগুলোর গঠন দেখেন তাহলে আপনি জীবাশ্মর উপস্থিতি বুঝতে পারবেন। আমাদের দেশের বেশ অনেকগুলো দীর্ঘতম গুহা এই মেঘালয়ে অবস্থিত, তবে কেভটি খুব দীর্ঘ নয় এবং খুব নিরাপদ, তাই এটিকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। যেহেতু চেরাপুঞ্জি সারা বছরই বৃষ্টিতে ভিজে থাকে, তাই যে কোনো সময়ই এই শহর ভ্রমণ করা উপযুক্ত। তবে ছাতা, রেইনকোট এবং বুটের ব্যবহার করা খুব ভালো এই সব জায়গা ভ্রমণ করার জন্য। আর যেহেতু এখানে টিপ টিপ করে জল পড়েই থাকে, ওই জন্য ধাপগুলো একটু স্লিপারিও হয়ে থাকে। নামার সময় খুব সাবধানে দেখে দেখে ধরে ধরে নামতে হবে। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ওই যে দূরে আলো দেখা যায়, ওখান থেকে আমাদের এক্সিট। যাওয়ার পথে দেখলাম একটা জায়গায় সুন্দর রোদ এসে পড়েছে, মানে সূর্যের আলো সুন্দরভাবে এখানটায় এসে পড়েছে। তাই এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম। তারপর এখান থেকে সোজা বেরিয়ে চলে যাব গুহার বাইরে। ওই যে দূরে দেখা যাচ্ছে, গুহার এক্সিটের আলোটা। আমরা এখন ওদিকেই যাচ্ছি আর ওদিক থেকে বেরিয়ে যাব। এই আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। বেরোনোর পর আবার এরকম সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। নিচে নেমে গেলেই সেই যে এন্ট্রিটা যেখান থেকে করেছিলাম
সেখানটাতে গিয়েই আবার মিশবে। আমি যে ম্যাপটা দেখিয়েছিলাম সেই ম্যাপটা দেখলে আপনি এবার ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে ঢুকলাম, কিভাবে কেভটা ঘুরলাম, আবার ব্যাক করে চলে আসলাম। ব্যাস আর কি। চলো এবার সোজা বেরিয়ে চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন নংথিমাই ইকো পার্ক। ডান দিকেই পড়বে টিকিট কাউন্টার। এখানে অ্যাডাল্ট পার পার্সন 20 টাকা টিকিট মূল্য ছিল, 14 বছরের কম বয়স হলে 10 টাকা এবং শুটিংয়ের জন্য 1000 টাকা এন্ট্রি ফ্রি। এই ইকো পার্কটি 2004 সালে মেঘালয় সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শনের জন্য, যার মধ্যে রয়েছে সবুজ ক্যানিয়ন ও জলপ্রপাত। এই পার্কটিতে একটি গ্রিন হাউসও রয়েছে, যেখানে বিভিন্ন আদিবাসী এবং হাইব্রিড অর্কিড রয়েছে, যা কৃষি উদ্যান তত্ত্ব সমিতির উপহার। এই জায়গাটা তো বেশ স্পেসিয়াস। এই জায়গাটা পেরিয়ে আসলে এরকম একটা সোজা রাস্তা চলে গেছে, যেখান দিয়ে গেলে আরো সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাবো। দর্শনার্থীরা সবুজ পাহাড় ও দূরবর্তী সমভূমির মনোরম দৃশ্য উপভোগ করতে পারে এখানে এসে। শিশুদের খেলার জন্য ও পিকনিকের জন্য সুন্দর জায়গা করা রয়েছে। এখানে একটা সুন্দর ফোয়ারাও করা আছে এবং সাইডে দেখলাম নতুন কিছু ছোট ছোট গাছ লাগানো হয়েছে, যেগুলো কিছু বছরের মধ্যেই বড় হয়ে যাবে এবং এই রাস্তার শোভা আরো বৃদ্ধি করবে। দূরে ডান দিকে দেখতে পাবেন কিছু হোমস্টের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে এখানে এসেও থাকতে পারবেন সুন্দর প্রকৃতির কোলে। পুরো পার্কটির ভিতরে ছোট ছোট জলের বেশ সুব্যবস্থা রয়েছে এবং সেই জলের উপর দিয়ে ছোট ছোট ব্রিজও করা রয়েছে। আপনি দেখতে পাবেন বাঁ দিকে একটা সুন্দর ছোট ব্রিজ তৈরি করা রয়েছে কৃত্রিমভাবে। প্রকৃতি প্রেমীদের কাছে এটি খুব জনপ্রিয় একটি জায়গা। আশেপাশে অনেক গুহা ট্রেকিং এবং পাখি দেখার মতো কার্যকলাপও আপনি এখানে এসে করতে পারবেন। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো এবং ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই ভিডিও নিয়ে কোনো কোয়ারি থাকলে সেটাও জানাতে পারো। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে বলবো এখনই ঝটপট দেখে নাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, মানে এই ভিডিওটা যদি তুমি প্রথম দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে সুন্দর মতো একটা নার্সারি টাইপ করা রয়েছে, যেখানে বন্ধ ছিল, বাইরে থেকে তালা দেওয়া। এখানে প্রচুর রকমের গাছ রয়েছে, বিভিন্ন ফুলের গাছ, বিভিন্ন সুন্দর সুন্দর গাছ এখানে রয়েছে। যারা গাছ খুব ভালোবাসো, বিশেষ করে এরকম ফুল গাছ যাদের বাগান বানানোর ইন্টারেস্ট আছে, তাদের কাছে এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটা পেরিয়ে আসলেই পড়বে এইরকম একটা সুন্দর জায়গা, যেটা ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগে। বড়দের মনে হয় যদি ছোট থাকতাম তাহলে এইভাবে এগুলো চড়তে পারতাম। আমাদের সাথে যে পুচকেটা ছিল অহনা, সে তো এসেই শুরু করে দিয়েছে তার কাকার সাথে খেলাধুলো করা। আমরাই বা বাদ যাই কেন, বড়রা চলে আসলাম এইখানটাতে। আমিও উঠে পড়লাম এই মেরি গো রাউন্ডটাতে চড়বো বলে। এটা সুন্দর একটা বড় প্ল্যাটফর্ম মতো করা থাকে এবং হাতল থাকে, যেখানে বাচ্চারা ধরে বসবে। এখানে বাচ্চা না বুড়োই তো উঠে গেছে। যাই হোক, আমার বেশ ভালোই লাগে এগুলো চড়তে। আমি অহনাকে ডাকছিলাম, ও ফার্স্টের দিকে একটু ভয় পাচ্ছিল চড়তে, কিন্তু লাস্টের দিকে ও কিন্তু আমাকে সঙ্গ দিয়েছিল। যাই হোক, চলো এবার এই দিকটা তোমাদেরকে দেখাই যে ওই রেলিংটা ছিল, রেলিংয়ের এই পাশটা কতটা সুন্দর। এখানে একটা সুন্দর ওয়াটারফলসও ছিল, যেহেতু বৃষ্টিটা সেভাবে এখনো হয়নি ওই জন্য ওইটা খুব ভালো বোঝা যাচ্ছিল না। এবার আমাদের ফিরতে হবে। ফেরার আগে আরো একবার আমরা চড়ে বসলাম দোলনাগুলোতে। এইটা না চড়তে পারলে মনটা শান্তি হচ্ছিল না। যাক, এবার শান্তিতে বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশনে। তার মধ্যেই এক পশলা বৃষ্টি এসে আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে আমরা আছি চেরাপুঞ্জিতে। এখানে ঘন ঘনই এমন বৃষ্টিপাত হয়, আর এখন তো সবে বর্ষা হবার মুখে। এখন বর্ষাকাল চলছে জমজমিয়েই, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন সবে সবে বর্ষা শুরু হয়েছে। তবে কিছুটা রাস্তা আসতেই দেখলাম এখানকার রাস্তা একদম শুকনো, অর্থাৎ কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না। তবে দিনের গরমটা ছিল কিন্তু বেশ, যেখানে রোদ আসছিল সেখানে বেশ ভালোই গরম লাগছিল। তবে এই জায়গাটা দেখো, পুরো সবুজে ঢাকা উপত্যকা, কি সুন্দর লাগছে এই জায়গাটা। এই জায়গাটা থেকে এক নিমিষেই সেই কাশ্মীরের ভ্যালিড ভাইবসটা চোখের সামনে ভেসে উঠছে। এখন চলে এসেছি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত দেখতে, যা নোয়াকালিকায় জলপ্রপাত নামে পরিচিত। এটি মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত। এর উচ্চতা 340 মিটার, অর্থাৎ 1115 ফুট। এটি চিরাপুঞ্জির কাছে অবস্থিত, যা উচ্চ বৃষ্টিপাতের জন্য বিখ্যাত। নোয়াকালিকায় কথাটি এসছে স্থানীয় খাসি কিংবদন্তি থেকে, যেখানে কালিকায় নামে এক মহিলার কথা বলা হয়েছে, যিনি তার মেয়ের মাংস খাওয়ার পর জলপ্রপাত অবস্থিত এই পাহাড় থেকে লাফিয়ে পড়েন এবং মারা যান।
এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা দর্শনার্থীদের একটি সৌন্দর্য প্রত্যক্ষ করতে এবং এই কিংবদন্তি ঘটনাটি শুনতে আকর্ষণ করেন। জলপ্রপাতটি খাদে পড়ে গিয়ে একটা বড় জলাশয় তৈরিও করে। জলপ্রপাতগুলি সারা বছর ধরেই চিত্তাকর্ষক করলেও বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে সবথেকে নাটকীয় দৃশ্য উপস্থাপন করে, কারণ জলপ্রপাতগুলি তাদের পূর্ণতায় থাকে সেই সময়। চেরাপুঞ্জির আশেপাশে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়েছে। এবার ফিরতে হবে শিলং। ইতিমধ্যেই প্রায় দুপুর গড়িয়ে যাবার উপক্রম হলো, কিন্তু খাবার মতো কিছুই সেভাবে পাইনি। রাস্তায় চেষ্টা করছিলাম কোনো ভালো ধাবা বা রেস্টুরেন্ট খোঁজার, কিন্তু সেখানে ব্যর্থ। রাস্তায় সেভাবে কোনো কিছুই চোখে পড়ছিল না। বিগত কয়েকদিনের হোমস্টেগুলোতে একই রকম খাবার খেয়ে খেয়ে আমরা বোরও হয়ে গিয়েছিলাম, তাই সবাই মিলেই ঠিক করেছিলাম আজকে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার খাবো। তারই খোঁজে ছিলাম সারা রাস্তাটা। চেরাপুঞ্জির সাইট সিন করে আমরা বেরিয়ে যাচ্ছি। সাইট সিন কমপ্লিট হয়েছে আর শুরু হয়েছে বৃষ্টি। মানে একটু ব্লেসডই বলতে পারো যে সাইট সিনগুলো ঠিকঠাক বৃষ্টি ছাড়াই আমরা করে ফেলতে পেরেছি। উঠে গাড়িতে উঠেছি আর বৃষ্টি শুরু হয়েছে। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন যাচ্ছি সোজা শিলং। আমাদের আজকে স্টেইং শিলংয়েই আছে। যাওয়ার আগে ইচ্ছা ছিল যে পুলিশ বাজার যাব, মানে এখনও আছে ইচ্ছা। দেখি শিলংয়ে যাই কি অবস্থা। এরকমই যদি বৃষ্টি হয় তাহলে কতটা যাওয়া হবে জানি না। দেখি যাই, তারপর যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো যে ওখানকার বাজার কীরকম বা ওখানকার প্রাইস রেট কীরকম সবই ডিটেলস জানাবো। তবে শিলংয়ে ঢোকার মুখেই পরিবেশটা একদম চেঞ্জ হয়ে গেল। ঝলমলে রোদ এবং নীল আকাশ দেখতে পেলাম। এখানে সেদিন আরও একটা সাইট সিন করেছিলাম এলিফ্যান্টা ফলস, যেটা তোমাদের আগের শিলংয়ের ভিডিওতে আমি ইনক্লুড করে দিয়েছিলাম। পার্সোনালি এলিফ্যান্টা ফলস আমার খুবই ভালো লেগেছে, তাই যারা এখনো দেখোনি আবারও বলবো ঝটপট গিয়ে দেখে ফেলো। তারপর সোজা চলে আসলাম পুলিশ বাজারের কাছে, কিন্তু এখন মার্কেটে ঢুকলে হবে না, কারণ এখন পেয়ে গেছে ভীষণ খিদে। আগে পেটটাকে শান্ত করতে হবে, তারপর মার্কেটিং। তো আমরা ভালো রেস্টুরেন্ট খুঁজতে লাগলাম। আমরা গুগলেরও সাহায্য নিচ্ছিলাম এবং আমাদের যে ড্রাইভার ছিল লোকাল দাদা, সেও আমাদের গাইড করলো। তো আমরা চলে আসলাম এখানকার একটা বড় রেস্টুরেন্টে, যেটা তোমাদেরকে দেখাবো। সেটা খুবই সুন্দর ছিল, আর যাওয়ার রাস্তাটাও ছিল বেশ সুন্দর। আর ওখানে একটা অনুষ্ঠানও ছিল, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। জায়গাটা দেখো কি সুন্দর। এখানে একটা কফি শপ রয়েছে, একটা পুরোনো আমলের একটা গাড়ি রাখা ছিল। এই হচ্ছে এন্ট্রান্সটা, সিটি হাব ধাবা। এবার ভিতরে ঢুকবো, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর ছিল। এখানে দেখো কৃত্রিম পাহাড় এবং কৃত্রিম ঝর্ণাও তৈরি করা রয়েছে। কি দারুণ যে লেগেছে আমার রেস্টুরেন্টটা। রেস্টুরেন্ট নয়, ধাবা টাইপ। এগুলোরই অনেক নামের অনেকগুলো পার্ট ছিল। যেহেতু আমাদের খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য রেস্টুরেন্টটা বা ধাবাটা ঘুরে দেখার আর অবকাশ পাইনি। আমাদের যেখানে বসতে বলা হয়েছিল আমরা সোজা সেখানে এসেই বসে পড়েছিলাম এবং ক্ষুধার্ত পেটটাকে শান্ত করে আমরা সোজা চলে আসলাম তারপর পুলিশ বাজার। তখন সবে সন্ধে সন্ধে হচ্ছে। আমরা পুলিশ বাজারে ঢুকলাম, পুরো বাজারটা ঘুরলাম, মার্কেটটা অনেকটাই ঘুরেছি, বেশ ভিড় ছিল। তবে একটা কথা বলি, আমরা যে সারা ট্যুরে কিছু না কিনে পুলিশ বাজারের উপর ভরসা করে বসেছিলাম, সেটা ভীষণ বড় ভুল হয়ে গিয়েছিল। পুলিশ বাজারে সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না। 50 টাকায় জামা পাওয়া যাচ্ছিল, 100 টাকায় জামা পাওয়া যাচ্ছিল, কিন্তু সেগুলো পুরনো জামা, কোচকানো জামা, দেখেই বোঝা যাচ্ছিল। সেই টাইপের অনেকগুলো দোকান ছিল, আর যারা দোকান ছিল যেগুলোই পছন্দ হচ্ছিল আকাশ ছোঁয়া দাম বলছিল। আমরা আগে একটা জায়গায় একটা জিনিস পছন্দ করে এসেছিলাম, যেটা 400 টাকা বলছিল, এখানে সেটা বলছিল 800 টাকা। শুনে তো আমি পুরোই অবাক। তাই কিছু কিনিনি এখান থেকে, শুধুমাত্র একটা ব্যাগ নিয়েছিলাম বাড়ির জন্য। এই কিনেই এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখন জানি না, তোমাদের সাথে আমার অভিজ্ঞতা নাও মিলতে পারে, তোমাদের হয়তো ভালো লাগতেও পারে। এখানে শুধু আমার অভিজ্ঞতাটুকু আমি জানালাম। তবে এই পুলিশ বাজার শিলংয়ের প্রধান বাজার এবং স্থানীয় ও পর্যটক উভয়ের কাছেই এটি একটি জনপ্রিয় কেনাকাটার স্থান। চলো, এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।